রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না বললেন ভারতীয় হাই কমিশনার। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। কলকাতায় মাত্র দুদিনে বন্ধ 200-র বেশি হোটেল, বিপাকে বাংলাদেশিরা। আসলে মেন্টালিও তো আমাদের প্রিপেয়ার থাকতে হবে। এতে তো আমাদের মেন্টালি আমি স্ট্রেসড হচ্ছি যে হোটেল কি হবে, কোথায় কি হবে সেটা বুঝতে পারছি না। পর্যটকদের নিরাপত্তায় আপোষ নয় বলছে প্রশাসন। এবং যুক্তরাষ্ট্রে পৃথক দুটি সশস্ত্র হামলায় 2 বাংলাদেশি নিহত, একজন গুলিবিদ্ধ। কমিউনিটিতে বিরাজ করছে উদ্বেগ, আতঙ্ক। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব 2 দেশের বাণিজ্যে পড়বে না। উভয় দেশের স্বার্থে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠকে সকল স্থলবন্দর সচল করতে একমত হয়েছে ঢাকা ও দিল্লি। আর 2 দেশের বাণিজ্য বাড়াতে টাস্কফোর্স গঠনের কথা জানান বাণিজ্যমন্ত্রী। এদিকে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহের কথা জানায় যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা দিল্লির মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। তবে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ করে দেওয়ার পর সেই সফরের অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছে ঢাকা। তবে রাজনৈতিক এমন অবস্থানের প্রভাব বাণিজ্যিক সম্পর্কে পড়বে না বলে মনে করছে 2 দেশ। বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠকে 2 দেশের বাণিজ্য আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। দীনেশ ত্রিবেদী বলেন, 2 দেশের জন্য অর্থনীতি এবং রাজনীতি দুটোই গুরুত্বপূর্ণ। তবে মানুষের চাওয়া 2 দেশের উন্নয়ন। অর্থনৈতিক বিবেচনা কখনো রাজনীতিকে ছাপিয়ে যায়। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। ভারত বাংলাদেশের মধ্যে প্রায় $13 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক এই সম্পর্ক এগিয়ে নেয়ার যেসব সুযোগ রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। উন্নয়নের সুযোগ যে সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন, সেই আলোচনা হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের হাই কমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে 2 দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তার দেশ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ। এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, বিএনপি সরকারের নীতি এবং নির্বাচনী ইশতেহার পূরণে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে আশ্বাস পাওয়া গেছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। গঙ্গা নদীর পানি বৃদ্ধি এবং বিহারের বন্যা পরিস্থিতি এড়াতে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনালাপের সময় এই আহ্বান জানান তিনি। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সম্রাট চৌধুরী। দাবি করেন, শুভেন্দু অধিকারীও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে ফারাক্কার গেট খুলে দিলে বাংলাদেশে এর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। জানান, প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফর নিয়ে কাজ করছে ঢাকা এবং দিল্লি। 2 দেশের সুবিধামতো সময়ে সরকারের সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে। গত 7 আগস্ট সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয় ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্রতিরক্ষা চুক্তি। নেটোর আদলে তৈরি এই চুক্তির পরেই বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে শুরু হয় নানা আলোচনা।
এরই মধ্যে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়টি তুলে ধরেন। বলেন, যদি মুসলিম দেশগুলোর মধ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো চুক্তি হয় সেখানে বাংলাদেশের উপস্থিতি অস্বাভাবিক নয়। ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। সো লেটস সি, ইটস বিং ভিউড পজিটিভলি। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারসাম্যপূর্ণ কূটনীতি পরিচালনার কথাও জানান প্রতিমন্ত্রী। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা বলেন তিনি। দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে বাংলাদেশের ফরেন ইকোনমিক এন্ড সিকিউরিটি পলিসির একটা ব্যালেন্স রাখা। এদিকে জ্বালানি সহযোগিতা নিয়েও মধ্যপ্রাচ্যের পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান হুমায়ুন কবির। জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে বিদেশ গমনেচ্ছুক কর্মীদের কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। অনিয়মিত অভিবাসন, মানব পাচার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের ভেতরে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই অভিবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। কলকাতার নিউ মার্কেটে মাত্র 48 ঘন্টায় 221টি হোটেল ও 9টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকরা। তবে প্রশাসনের সাফ কথা, পর্যটকদের নিরাপত্তায় কোনো আপোষ নয়। ভাস্কর সর্দারের তথ্য, চিটাডেস্ক রিপোর্ট। কলকাতায় শিখাইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নেয় একের পর এক হোটেল এখন বন্ধের মুখে। বলছে যে সব এই এলাকার হোটেল সব বন্ধ আছে। মানে কোন হোটেলে নাকি 9 জন মারা গেছে, তার জন্য বলছে আর কি। প্রশাসনের দাবি, নিউ মার্কেট ও মার্কুরিস স্ট্রিট এলাকায় বহু হোটেলে প্রয়োজনীয় নিয়ম মেনে চলছিল না। কোথাও অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই, কোথাও আবার প্রয়োজনীয় অনুমোদনের অভাব। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করেই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এই অভিযানের ফলে বিপাকে পড়েছেন পর্যটকরা। অনেকে বাধ্য হয়ে হোটেল ছাড়তে হচ্ছে, আবার কেউ নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আমি বলবো যে এটা একটা বিকল্প ব্যবস্থা রাখুক, নাহলে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। আমরা তো ট্রিটমেন্ট প্ল্যানে আসছি। প্রশাসনের প্রতি এটাই বিশেষভাবে অনুরোধ যেন আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা দেয়। আমরা ছেড়ে দিতে এগ্রি গভর্নমেন্টের ল, কিন্তু আমাদের মানবিক দিকটা বিবেচনায় আমাদের থাকতে দিতে হচ্ছে 2 দিন। ব্যবসায়ীরাও বলছেন, দুর্ঘটনা কখনোই কাম্য নয়। তবে একটি ঘটনা জেরে একসঙ্গে এত হোটেল বন্ধ করে দিলে প্রভাব পড়বে হাজার হাজার মানুষের উপর। হোটেল আমাদের মতো যা আন্দাজা পেয়েছি আমরা, যে মোটামুটি 200-এর উপরে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে। এবারে ওই হোটেল থেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনি ধরে নিন অনেক লোক কানেক্টেড আছে। 8 থেকে 9টা বাস এসছে, সব গাড়ি ফুল। তারা এখানে কোনো হোটেল পাচ্ছে না। তারা বলছে আমরা কোথায় এলাম। তারা আবার রিটার্ন যাওয়ার জন্য তাড়াহুড়ি করছে। পুলিশ বলছে, মানুষের নিরাপত্তা প্রশ্নে কোনো আপোষ করা হবে না। যেসব প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজনীয় অনুমোদন থাকবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রে পৃথক 2টি সশস্ত্র হামলার ঘটনায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে টেনেসি অঙ্গরাজ্যের বেলস শহরে সশস্ত্র ডাকাতির সময় গুলিতে নিহত হন বাংলাদেশি মহসিন রানা। প্রায় 7 বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো 38 বছর বয়সী মহসিন রানা একটি গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স সেন্টারে কর্মরত ছিলেন। রোববার শেষ রাতে ডাকাতির ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান এই বাংলাদেশি। এদিকে এর একদিন আগে শনিবার গভীর রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি রেস্টুরেন্টে গোলাগুলির ঘটনায় নিহত হন রাজু নামের আরেক বাংলাদেশি। একই ঘটনায় রাসেল নামের আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অল্প সময়ের ব্যবধানে 2 বাংলাদেশির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছেন কমিউনিটির সদস্যরা। এই
ঢুকছে দুইকেল কোনো কিছু না বলে ডাইরেক্ট শুট করে দিছে। ফার্স্টে আমার শুট করছে, পরে হেমারে শুট করছে। আমি পড়ে গেছি কি, আর হেমারে কি করছে না করছে এটা আমি দেখি নাই। যুক্তরাষ্ট্রে পৃথক দুটি ঘটনায় দুই বাংলাদেশি নিহতের বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, জানাবেন যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় কমিউনিটিরা কি বলছেন এবং এ ধরনের ঘটনা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ হিসেবে কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি ব্রুকলিন এবং টেনেসিতে দুজন বাংলাদেশি সত্যিকার অর্থে মারা গেছেন, যেভাবে সত্যিকার অর্থে কমিউনিটিতে এটা শোকের ছায়া নেমে এসেছে। এবং সবচেয়ে যে বড় বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যে আপনি জানেন যে জোহরান মামদানি যখন থেকে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তখন থেকে খুব স্বাভাবিকভাবে তিনি বিভিন্ন রকম ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছুর দিকে জোর দিয়েছেন। তবে নিউ ইয়র্কে যে 5টি বড় রয়েছে তার মধ্যে ব্রুকলিন এবং ব্রঙ্কস মূলত ক্রাইম জোন হিসেবে অধিকাংশ সময় দেখা গেছে যে ওই এলাকাগুলোতে অপরাধের প্রবণতা বেড়ে গেছে। তো এখন যেটা সর্বশেষ খবর আপনাকে যেটা দিতে চাই যে মোহাম্মদ ফয়সাল যে এখনো জীবিত আছে, তার কাছ থেকে যে স্টেটমেন্ট আমরা পেয়েছি সেই স্টেটমেন্টে স্পষ্টভাবে দেখা গেছে যে তারা মূলত যখন এসেছিল তাদের সাথে কোন রকম বাক বিতরণটা ছাড়াই যেভাবে গুলি করা হয়েছে। এবং এছাড়া টেনেসিতেও যে ঘটনাটি ঘটেছে এবং গুলি করা হয়েছে, দুটো ঘটনায় কিন্তু পূর্ব পরিকল্পিত না। অর্থাৎ তারা দোকানে এসেছে, তাদের কথাবার্তা ভালো লাগেনি, তারা মনে করেছে তারা ফায়ার করে দিয়েছে। এখন পুলিশ সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে সিসিটিভি ফুটেজে যেহেতু মানুষগুলোর চেহারাগুলো দেখা গেছে, তাই তারা খুব শীঘ্রই চিহ্নিত হবে এবং গ্রেফতার হবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির মধ্যে মাদ্রাসাটির বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা সহ 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দিয়েছেন আদালত। বিচারিক আদালতের রায় যথাযথ না হওয়ায় সংশ্লিষ্ট বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি যে মাদ্রাসার ছাত্রী ছিলেন সেই মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে তার হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল 2019 সালের এপ্রিলে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলার নথি অনুযায়ী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। সে মামলা তুলে না নেওয়ায় নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এমন নৃশংস ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সে বছর অক্টোবরে অধ্যক্ষ সিরাজ সহ 16 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চের দেয়ার রায়ে সেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। আর 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি 10 জনকে খালাস দেওয়া হয়। যথাযথ বিচার করতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিনি এই জাজমেন্টটা রায় দেওয়ার ক্ষেত্রে কার কিভাবে দণ্ড দেওয়া উচিত, কার কি কতটুকু মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা সেটাও আমলে নিতে ব্যর্থ হয়েছেন। এই বিচারক মামুনুর রশিদকে ফৌজদারি মামলার বিচার এবং সেক্ষেত্রে তার দণ্ড দেওয়ার ক্ষেত্র থেকে তাকে সরিয়ে আনার জন্যই আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন। এদিকে আসামি পক্ষের আইনজীবীদের দাবি সিসিটিভি ফুটেজ গায়েব করে দেয়ায় নুসরাত হত্যার রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। মাননীয় হাইকোর্ট বিভাগ 2 জনের আপনার ডেথ বহাল রেখেছেন। একজন হলো ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, আর আরেকজন হলো শাহাদাত হোসেন শামীম। আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্য দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই। এর ফুটেজটা যদি আদালতের সামনে আসতো সুনির্দিষ্টভাবে বোঝা যেত কে কাকে কোথায় কি করেছে, কিভাবে কে কাকে মেরেছে কিংবা মারে নাই। নুসরাত হত্যা মামলায় 16 আসামি কারাগারে রয়েছে। যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে সাধারণ জেলখানায় সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের দেয়ার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নুসরাতের পরিবার।
রায় দ্রুত কার্যকরের পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। রায় ঘিরে নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার হাইকোর্টের রায়ের পর ফেনীর সোনাগাজীতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সোমবার উচ্চ আদালতের ঘোষিত রায়ে 16 আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। দীর্ঘ 7 বছর পর আলোচিত নুসরাত হত্যার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। দ্রুত রায় কার্যকরের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো, এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। ধন্যবাদ আমার 3টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে। তবে রায়কে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নুসরাতের গ্রামের বাড়িতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আমরা সবসময় নিরাপত্তায় আছি, নিরাপত্তায় থাকব। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের রায় সন্তুষ্ট প্রকাশ করেছেন এলাকাবাসীও। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা। এলাকাবাসীর যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা রায় পেয়েছি। এই রায়ে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসানো হয়েছিল। আজকে আদালতের মাধ্যমে এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমাদের এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। 2019 সালের 27 মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। পরে মামলা হলে মামলা তুলে না নেয় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি। সোমবার দুপুরে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না থাকায় বিশৃঙ্খলা ছাড়াই মনোনীত প্রার্থীরা জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে আসেন রুহুল কবির রিজভী। আর এ উপলক্ষেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। স্লোগানে মুখরিত চারপাশ। নেতারা বলেন, রিজভীর মতো একজন ত্যাগী নেতাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করায় তৃণমূল উজ্জীবিত হবে। রিজভী আহমদকে মূল্যায়ন করার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে তারেক রহমান নিজেই তো নেতাকর্মীদের, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের যারা গত 17 বছর কষ্ট করেছেন তাদেরকে মূল্যায়ন করবেন। তৃণমূলের নেতাকর্মীদের অবশ্যই উৎসাহিত করবে এবং দল আগের চাইতে বেশি পরিমাণে সুশৃঙ্খল এবং সুসংগঠিত হবে। তারেক রহমান যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, আমরা আশা করি যে আমাদের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে সেই বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দিবে। শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে। এবার স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক না থাকায় বিশৃঙ্খলা ছাড়াই মনোনীত প্রার্থীরা জয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা তারা সবকিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না, তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। বলেন, ত্যাগী ও যোগ্যদেরই মূল্যায়ন করবে বিএনপি। জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না। নাইম আল চিক্কো, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় একথা বলেন তিনি। দিনক্ষণ এখন বলা যাবে না, বললে তো লাভ নাই। শুধু বললেন দিনক্ষণ, এটা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমাদের কিছু আইন কানুনের আমরা সংশোধন করতেছি, বিধিবিধান সংশোধন করতেছি, এটা একটু সময় লাগবে। শুধু আমার ইলেকশন কমিশনের একার প্রস্তুতি না,
এই সমস্ত বাহিনী যারা ইলেকশনে কাজ করবে তাদের প্রস্তুতি তো দরকার আছে, তাই না? তারা এই প্রস্তুতি দরকার হবে যথাসম্ভব। আমরা সবকিছু বিবেচনায় নিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে যাতে আমরা শুরু করতে পারি সেভাবে আমরা ব্যবস্থা। গণভোটের রায় কার্যকরে তিল পরিমাণ ছাড় দিবে না জামায়াত, কথা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন সরকার সব জায়গায় নির্লজ্জ দলীয়করণ করছে। বাংলাদেশের সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে এখন গণভোটের রায়। 70% লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। অনেকগুলো তাদের প্রতিশ্রুতির সাথে তারা নিজেরাই বরখেলাপ করেছে। তারা বলেছিল সাশ্রয়ী বিদ্যুৎ দিবে, 2 বছর মূল্য বৃদ্ধি করবে না, 3 মাসের মধ্যে তারা বিদ্যুৎ বৃদ্ধি করেছে। মেগা প্রকল্প তারা বলছিল মেগা প্রকল্প নিবে না, তারা শিক্ষা স্বাস্থ্য এগুলোতে ইনভেস্ট করবে, অবকাঠামোতে তারা ইনভেস্ট করবে না, কিন্তু আমরা দেখছি তার বেশ বড় কয়েকটি মেগা প্রকল্প তারা নিয়েছে। 72-এর সংবিধানকে ভিত্তি করেই সংবিধান সংস্কার করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া গত 6 মাসে দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি বলেও দাবি করেন তিনি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের আমদানি নির্ভর নীতির কারণে জ্বালানি খাতে তৈরি সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। 72 সংবিধান যতক্ষণ পর্যন্ত আছে, এই সংবিধানকে আমার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়ায় যে জুলাই সনদকে আমার সামনে রাখতে হবে, যেগুলোকে আমরা সংস্কারের জন্য স্বাক্ষর করেছি। গত 17 বছরে উত্তরণের জন্য কোনো টাকাই খরচ করা হয় নাই। তাহলে অন্তত মাটির নিচে যা আছে তা দিয়ে অন্তত নির্ভর থাকতে পারতাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যাই হোক না কেন, আমার তো অন্তত গ্যাস দিয়ে চলবে 10-15 বছর, সেই ব্যবস্থাও করে দিয়ে যায় নাই। তাহলে এরকম একটা কিন্তু সংকটের উত্তরাধিকার, রাজনৈতিক উত্তরাধিকার হিসাবে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।